গল্পের সুর অডিও বুক চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প বেলকুনির মা। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। বেশি দিনের কথা নয়, এই বছরেই 1984 সালের জুন মাসে কদিনের জন্য হরিদ্বার গিয়েছিলাম। পড়লাম বিপুল জনসংকটে। এ সময় এর আগেও গিয়েছি, বছরের সব ঋতুতেই হরিদ্বার দেখেছি বিভিন্ন সময়ে, কিন্তু এত ভিড় এক কুম্ভ মেলার সময় ছাড়া আর কখনো দেখিনি। রাস্তা এমন কিছু চওড়া নয়, কাজে এর মধ্যে টাঙ্গা, রিক্সা, মোটর গাড়ি, বাস আর এই অগণিত মানুষ একসঙ্গে যাওয়া আসা করলে দুর্ঘটনা ঘটতে বাধ্য। দেখলুম এই হিসেবেই পুলিশ বেলা 3টে থেকে রাত 9টা পর্যন্ত থানার উত্তরে যানবাহন চলাচল নিষিদ্ধ করেছেন। ফলে ওখান থেকে হরকি প্যারি পর্যন্ত ঠেলাঠেলে করতে করতে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই। দুদিকে দুটো বাইপাস রোড হয়েছে, তবে সে পথে যেতে গেলে ডবল ভাড়া লাগে, সময়ও অনেক বেশি। তাও একেবারে ব্রহ্মকুণ্ড পর্যন্ত কেউই পৌঁছে দেয় না। এ সময়ে এত ভিড় কেন? শুধলুম 2-1 কর্তা ব্যক্তিকে। তারা বললেন, বাস ট্যাক্সির অভাবে কেদার বদ্রীর যাত্রী 4-5 হাজারের মতো ঋষিকেশে আটকা পড়েছে। সে কথা শুনে বহু যাত্রী এখানে অপেক্ষা করছেন। এছাড়াও যাদের সিমলে বেড়াতে যাবার কথা, তারা গোলমালের ভয়ে মুসৌরিতে ঠান্ডা পাহাড়ের স্বাদ মেটাচ্ছেন। আর তাদেরও অধিকাংশ যাওয়া আসার পথে 2 দিন হরিদ্বারে থেকে যাবেন বইকি। সবটা জড়িয়েই সুমথ বাবুর ভাষায় পৈশাচিক ভিড়। তবু কটা দিন যা হয় করে কাটল। হেঁটেই যেতুম খানিকটা, ফেরার পথে ফেরার গাড়িও পাওয়া যেত। কিন্তু দশহরার দিনে অবস্থা চরমে পৌঁছল। আমি অত ভেবে দেখিনি। সকালের দিকে গাড়ি রিক্সা চলবে এই ভরসায় কনখল থেকে দিব্যি রিক্সায় চেপে বসেছি ব্রহ্মকুণ্ডে যাব বলে। উদ্দেশ্য দুটো, প্রথম একটা টেলিগ্রাম করব, দ্বিতীয় চেনা ভালো দোকান থেকে হিঙের কচুরি কিনব। কিন্তু স্টেশন বরাবর পৌঁছেই প্রচণ্ড ধাক্কা খেলুম। প্রায় সেখান থেকে আজ গাড়ি ঘোড়া বন্ধ করা হয়েছে। পদাতিকদের অবস্থাও ভালো না, পেশাপিশি ভিড়, নিশ্ছিদ্র নিরন্ধ্র বলতে গেলে। এক সিপাহীকে জিজ্ঞেস করে জানলুম রাত 3টে থেকে নাকি গাড়ি ঘোড়া বন্ধ, সারা দিন রাতই বন্ধ থাকবে। আজ দশহরার স্নান, আমরা কি তা জানি না? ফিরে যাওয়াই উচিত ছিল, কিন্তু সেও মন রাজি হলো না। আসল ঘিয়ে ভাজা হিঙের কচুরির আকর্ষণ প্রবল। ধাক্কাধাক্কি করতে করতে নালশুদ্ধ জুতোর তলায় বার কতক পিষ্ট হয়ে ঘোরাতে ঘোরাতে একটু একটু করে এগিয়ে চললুম। পা যাক, কিন্তু মাথা না যায়, এই চিন্তা। রাজস্থানী ভগ্নীদের শির পর কোণ বার করা লোহার প্যাটরা প্রতি মুহূর্তেই পার্শ্ববর্তীদের মাথা কাটবার সম্ভাবনা। এভাবেই সম্মুখ গতিতে এগোচ্ছি। হঠাৎ বিশুদ্ধ কলকাতায় ভাষায় কানের পাশে কে চেঁচে উঠল, আহ, খেলে যা, মরণ হোক তোদের। বড় বড় জুতো শুদ্ধ ক্রমাগত পা মারিয়ে মারিয়ে আমার পা দুটো থেতো করে দিলে গা। এমন জানলে দশহরা আর মা গঙ্গা মাথায় রেখে ধর্মশালাতেই পড়ে থাকতুম। সব বেটা বেটি যেন উটমুখ করে চলেছে। বুড়ো মানুষের পা, তার আর দাম কি বলো? সেদিকে চাইবে কেন? হাত ধর। প্রবাসে বাংলা গালাগাল মিষ্টি লাগে। ভালো করে তাকিয়ে দেখে মুখটাও চেনা চেনা মনে হলো। আর ঠিক সেই মুহূর্তে সে মহিলাও আমার মুখের দিকে চোখ তুলে চাইলেন। প্রায় সঙ্গে সঙ্গে তার ভুরু দুটো কুঁচকে উঠল। হাত দিয়ে পার্শ্ববর্তিনীর প্যাটটার আঘাত থেকে মাথাটা বাঁচাবার চেষ্টা করতে করতে বলে উঠলেন,
কে? আমাদের বলাই বাবু না? ও মা, আপনিও এসেছেন? আপনিও কি গঙ্গায় যাচ্ছেন নাকি? এবার আমারও মনে পড়ল, বেলকুড়ির মা। সেই ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যেই তার প্রশ্নের যথাসাধ্য জবাব দিয়ে তার ধর্মশালার নাম ও অবস্থান জেনে নিয়ে এবার উল্টো মুখ ধরলুম। এভাবে গেলে ব্রহ্মকুণ্ড পৌঁছতে সন্ধে হয়ে যাবে হয়তো। আর দরকার নেই, হিঙের কচুরি স্বাদ মিটে গেছে। একটু কেমন অবাক লাগছিল বই কি। কত কাল দেখিনি বেলকুড়ির মাকে। একসময় এক পাড়াতে ছিলুম, বছর ৩-৪, কিন্তু সে অন্তত ১৯-২০ বছর আগের কথা। এতকালের মধ্যে কিছু কিছু খবর পেলেও দেখা হয়নি একবারও। আজ আমাকে দেখে চিনলেন কি করে? বেলকুড়ির অবশ্যই একটি পোশাকি নাম ছিল, ভাস্বতী না কি যেন, সেটাও তো মনে নেই। বেলকুড়ির নামটা অদ্ভুত বলেই এর উপর জোর দিতুম, ইচ্ছে করে বারবার উচ্চারণ করতুম। বেলকুড়ির মাকে আমরা বৌদি বলতুম। শুধু আমি কেন, আমার ভাইপো, ভাগ্নে, সবাই। ভদ্রমহিলার স্বামী ছিলেন তখন, ভালো কি একটা চাকরিও করতেন। অবস্থা সচ্ছল, নিজেদের বাড়ি, দুটি মাত্র সন্তান, এক ছেলে আর ওই এক মেয়ে। মায়েদের স্বভাবত ছেলেদের দিকে টান বেশি হয়, কিন্তু বৌদির ছিল উল্টো, মেয়ে নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। আসলে ছেলেটা একটু ভেদা ভেদা ছিল, ভালো মানুষ গোছের, লেখাপড়াতেও মাঝারি। দুজন টিউটার রেখে কোনো মতে বছরের শেষে পাশ করানো ছাড়া কিছু করা যায়নি। সেজন্যই বোধহয় বৌদি তাকে অত টানতেন না, যতটা টানতেন মেয়েকে। বেলকুড়ি সব দিক দিয়ে আকৃষ্ট করার মতো, দেখতে বেশ সুশ্রী, বরং সুন্দরী বলাই উচিত। উজ্জ্বল গোর বর্ণ, তাতে গোলাপি আভা, আয়ত চঞ্চল দুটি চোখ, ছিমছাম একহারা গড়ন। তাই বলে কাঠের মতো নয়, ওরই মধ্যে একটু নরম নরম ভাব। লেখাপড়াতেও ভালো, ওর জন্য কোনো প্রাইভেট টিউটার দরকার হয়নি। নিজে পড়েই বরাবর স্কুলে ফার্স্ট সেকেন্ড হয়েছে। বুদ্ধিমতী যে, সে ওর চোখের চাহনি আর কথাবার্তার তীক্ষ্ণতা দেখেই বোঝা যেত। আমরা যখন ওপাড়া যাই তখন ওর বছর 10-11 বয়স, চলে আসি যখন তখন 14-15। স্কুলের পালা সাঙ্গ করার সময়। মেয়ে সম্বন্ধে ওর মায়ের যেমন উচ্চ ধারণা ছিল, তেমনি আমাদেরও, যতদূর জানি পাড়ার সকলকারই। আমার মা বলতেন, দেখে নিও বেলকুড়ির মা, তোমার মেয়ে একদিন হাইকোর্টের জজ হবে। হ্যাঁ, তুমিও যেমন, মেয়ে ছেলে আবার জজ, কোনো মতে বিয়ে পাশ করলেই বিয়ের চেষ্টা দেখব বলতেন, কিন্তু আশায় উদ্দীপ্ত হয়ে উঠত ওর মুখ। ওপাড়া থেকে চলে এলেও খবরাখবর কানে আসতো। ছেলে সুসীম বিয়ে পাশ করে বাপের অফিসে ঢুকেছে, মেয়ে বিয়ে পড়ছে। কিন্তু সে পাশ করার আগেই ভবেশ দাদা মারা গেলেন, অফিসে কাজ করতে করতেই। 10 মিনিটের মধ্যে নাকি সব শেষ। আরও খবর কানে এলো, বেলকুড়ি ইংরেজিতে অনার্স নিয়ে বিয়ে পাশ করেছে। ফার্স্ট হতে পারেনি, সেকেন্ড হয়েছে। এর মাস 2 পরে শুনলুম সে নিজে একটা মার্কিন ফার্মে দরখাস্ত করে ইন্টারভিউ দিয়ে চাকরি জোগাড় করেছে, ভালো মাইনে। তাছাড়া বাড়ি ভাড়াও অন্য কিছু কিছু অ্যালাউন্সও আছে। এই খবরের বছরখানেক পরে ওদের পাশের বাড়ির পরেশ কাকার সঙ্গে দেখা হতে খবর পাওয়া গেল সুসীমকে ওই অফিসেরই এক বড় কর্তা জামাই করে নিয়ে ভালো চাকরি দিয়ে নাগপুরে পাঠিয়ে দিয়েছেন। বউ নিয়ে ঘর করা বৌদির আর হয়ে ওঠেনি। এখন এ বাড়িতে বেলকুড়ি আর তার মা শুধু থাকেন। বৌদি নিচের তলা ভাড়া দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে যে খবর এলো,
আর যাই হোক, তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলুম না। সকলের একটা প্রচণ্ড আঘাত লাগলো, সম্পূর্ণ অনাত্মীয়দেরও। মেয়েটাকে আমরা সবাই বুদ্ধিমতী ভাবতুম, সে এই কাজ করে বসল। অমন সুন্দরী, লেখাপড়া জানা ব্রাহ্মণ ঘরের মেয়ে, সে নাকি ওর অফিসেরিয়া কল্পবয়সী গুর্খা দারোয়ানকে বিয়ে করে বসে আছে। নেহাতে অল্প বয়সী, ওর চেয়েও বছর 2 নাকি ছোট হবে, তবে দেখতে খুব ভালো। রীতিমতো রেজিস্ট্রি করে বিয়ে, নড়চড়ের কোনো উপায় নেই। অফিসের বড় সাহেবের এতে নাকি খুব সহানুভূতি, তিনিই ব্যবস্থা করে একটা ফ্ল্যাট ঠিক করে দিয়েছেন, অফিসের তরফ থেকে ভাড়া দেওয়া হবে। সেখানেই স্বামী স্ত্রী বাস করছে এখন। স্বামী দারোয়ানি ছেড়ে দিয়েছে, সে নাকি ব্যবসা করবে, আপাতত স্ত্রীর পোষ্য হয়ে আছে। বৌদি চেঁচামেচি, গালিগালাজ, সাপসাপান্ত যা করবার সব করেছেন, কিন্তু মেয়ে পরিষ্কার বলে দিয়েছে তার যথেষ্ট বয়স হয়েছে, যা করেছে ভেবেই করেছে। মাকে সে টাকা দেবে নিয়মিত, তার কোনো অসুবিধাই হবে না। আর যদি ওদের সঙ্গে থাকতে চান, তিনি স্বচ্ছন্দে উপরতলাটা ভাড়া দিয়ে এ ফ্ল্যাটে চলে আসতে পারেন। আরও বলেছে, ছেলেও তো মার পক্ষে অবাঞ্ছিত বিয়ে করে তাকে ফেলে চলে গেল, কই তার জন্য তো মা এত দাপাদাপি করেননি। কিছু টাকা নাকি প্রথম মাসে পাঠিয়েও ছিল, বৌদি তা ফেরত দিয়েছেন। খবর এরপর পেয়েছিলুম আরও বছর 3 পরে। বৌদিও নাকি এক অদ্ভুত কাণ্ড করে বসে আছেন, ওদেরই এক প্রাক্তন রাঁধুনির মেয়েকে পুষ্যির মতো নিয়ে রেখেছেন। 14-15 বছরের মেয়ে, চলনসই দেখতে, লেখাপড়া কিছুই জানে না। অত বয়সে স্কুলে ভর্তি করলে লজ্জা পাবে বলে বৌদি এক বুড়ো মাস্টার রেখে বাড়িতেই পড়াচ্ছেন কিছু কিছু। কিন্তু সে যাই হোক, তাকে মেজে ঘষে সাজিয়ে গুজিয়ে তার চেহারাই পাল্টে দিয়েছেন বলতে গেলে। তাকে দেখলে এখন নাকি বেশ সুদর্শনা, আধুনিক তরুণী বলে মনে হয়। বৌদির এত মেয়ের শখ, আমরা সবাই বলা বলি করলুম। এত কাণ্ডের পর আবার সেই মেয়েই নিলেন। এরপর শেষ যা খবর পেয়েছিলুম তাতে অভিনব কিছু নেই। ছেলে মেয়ে অবাঞ্ছিত বিয়ে করলে প্রথম প্রথম বাবা মা খুবই তিক্ততার সৃষ্টি করেন, কিন্তু তারপরই আমি দুধে এক হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। মাসিমার বেলায়ও তার অন্যথা হয়নি। তিনি এখন ওদের ফ্ল্যাটে যাওয়া আসা করছেন, জামাইকে বাড়িতে নেমন্তন্ন করে বাঙালি রান্না, ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন। খুব নাকি পছন্দ জামাইকে, বলেন, না বাপু, ছেলেটা ভালো, বেশ নেটি পেটি আর ঠান্ডা স্বভাব, আর কাজকর্ম তো করছে। শুনছি কি সব দালালি টালালি করে, তাতে বেশ কিছু আসছেও। মেয়েকে আমার ভালোবাসে খুব, সমীহও করে। একটু কিছু বাড়ির কাজ করতে দেয় না, সব নিজে করে। বউয়ের পায়ে কাঁটা ফুটলে বোধহয় নিজের দাঁত দিয়ে তুলে নেয়, এমনি ভাব। এরপর গত 2-3 বছর আর কোনো খবরই পাইনি। আমিও এখন কলকাতায় থাকি কম, তাছাড়া যাদের মারফত ওদের খবর আসতো তাদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। মারাও তো গেছেন অনেকে। এতদিন পর একেবারে এই দেখা ওর সঙ্গে। পরের দিন সকালেই খুঁজে খুঁজে গিয়ে হাজির হলুম। পঞ্চায়েতি মারোয়ারি ধর্মশালাতে আছেন, স্টেশনের কাছেই, বেশি ভিড় ঠেলতে হলো না। বোধে ঘরেই ছিলেন, বোধ হয় আহ্নিক পুজো সেরে উঠেছেন এইমাত্র। কপালে চন্দনের ফোঁটা, পরনে তসরে থান ধুতি। তাড়াতাড়ি উঠে একটা কুশাসন পেতে দিয়ে বললেন, বসো ভাই, সত্যিই মনে করে এলে এ আমার ভাগ্যি। বুড়ো হাবড়া অবিরে মেয়ে ছেলের খবর নিতে খেয়ে বা গরজ করে আসে। তারপর সব ভালো তো? চা খাবে একটু করে দেব? দেখো সব জোগাড়ই আছে।
আমি একবার ভোরেই খেয়ে নিয়েছি। নির্জলা একাদশী যেকালে করি না, কে বা করে এখন? সেকালে খেতেই বা দোষ কি? এরপর আমাদের পরিবারের ও সংসারের যাবতীয় সংবাদ নিয়ে স্টোভ ধরিয়ে চা করতে বসলেন। আমি এবার প্রথম প্রশ্ন করার সুযোগ পেলুম। তারপর, সুসীমের খবর কি? এখানে আসে টাসে? এখন আছে কোথায়? না, আসে না, খবরই রাখতে চায় না। ওর শ্বশুর একবার বাড়ির অংশ নিয়ে কথা তুলেছিলেন, তা আমি সোজাসুজি ঝাঁটা হাতে করে এগিয়ে গিয়ে দরজা দেখিয়ে দিয়েছিলুম। বলেছিলুম, বাড়ি আমার, আমার নামে। আমি যতদিন আছি ততদিন আবার ভাগের কথা কি? মলেও এ বাড়ি যাতে আমার ছেলে মেয়ে না পায় সে ব্যবস্থাও করে রেখেছি। শুনছি তো বাবু এখন বোম্বেতে কি ফ্ল্যাট কিনেছে। একটা ছেলে, সেও নাকি বাপেরই মতো হয়েছে, বোকা বোকা, ভ্যাবা গঙ্গারাম। বেলকুড়ি কেমন আছে? চা ছাঁকতে ছাঁকতে বেশ সহজভাবে উত্তর দিলেন, সে তো আর নেই, চলে গেছে। চলে গেছে তার মানে? ঠিক বুঝতে পারি না কথাটা। চলে গেছে বুঝলেন না, মারা গেছে। আরো খোলসা করে বলি, আত্মঘাতী হয়েছে। বৌদি কখনো আপনি কখনো তুমি বলেন চিরকালই, তেমনি কখনো ভাই কখনো বাবা। আত্মহত্যা করেছে? সে কি, কেন? সত্যি একটা যেন দৈহিক আঘাত পাই। অমন মেয়েটা, আহা। কেন আবার ভাই? মনের আগুন, কৃতকর্মের ফল। নিজেই খাল কেটে বিলের জল ঘরে ঢোকালে নিজেকেই কুমিরের পেটে যেতে হবে বই কি। বুঝলে, মাথা গেল? এই যে এদান্তে সব লাভ ম্যারেজের ফ্যাশন হয়েছে, কেউ সুখী হয়? যে আমাকে ভালোবেসে এসেছে সে যে আর একজনকে আবার ভালোবাসবে না, তার মানে কি? যদিও না বাসে, নিজের মনের সন্দেহটা যাবে কোথায়? বর বউ কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। এমনি বাজে সন্দেহে মেয়েটা প্রাণ দিল। ততক্ষণে চা আর ক্ষীরের মিষ্টি সাজিয়ে দেওয়া হয়ে গেছে। বেশ সহজভাবেই আবার সামলে গুছিয়ে বসে বললেন, অবশ্যই একেবারে বাজে সন্দেহ নয়, একটু কারণ ঘটেছিল। আর এই তীর্থস্থানে মিছে কথা বলবো না, সে ঘটিয়েছিলুম আমি। তার মানে আপনি? ভদ্রমহিলার দুই কোটরগত চোখ থেকে যেন নিমেষে আগুন জ্বলে উঠল। মুখে ভয়াবহ এক কুটিল হাসি, যেন চোখের পলকে বৃদ্ধা ব্রাহ্মণী পিশাচী হয়ে উঠলেন। কঠিন ব্যঙ্গের সুরে বললেন, আমি একটা সমর্থ মেয়ে পুষ্যি নিয়েছিলুম, শুনেছেন? হ্যাঁ শুনেছি। আরও শুনেছি যে আপনি তার ভোল পাল্টে দিয়েছেন, রূপকথার সেই আগলি ডাকলিংকে রাজহাঁস করে তুলেছেন। কেন নিয়েছিলুম সেটা আজ করতে পারোনি? মাছ গাঁততে গেলে চারও চাই, টোপও চাই। ওই হারামজাদা জামাইকে কাছে এনে কত কি খাইয়েছি, কত যত্ন করেছি, প্রতি মুহূর্তে তাতে বিছের জ্বালা সহ্য করেছি। কিন্তু ওটার দরকার ছিল, ওইটাই চার। সেই জন্যই তো মেয়েটাকে পোষা। ওই মেয়েটা, বিভা নাম, সেই যত্ন আত্তি করত, ঠাঁই করা, পরিবেশন করা, মা এলে পা থেকে জুতো খুলে নেওয়া পর্যন্ত। সবটা আমার শেখানো নয়, কিছুদিন পরে নিজের প্রাণের টানেই করেছে। ছোড়াটা সুন্দর দেখতে, তাগড়া জোয়ান, অল্প বয়সী মেয়ে সেবা করতে তো চাইবেই। পায়ের জুতো খোলা, কপালের ঘাম মুছে নেওয়া মানেই তো মানুষটাকে ছোঁয়া গো। জামাইবাবু বলতো, এতে কেউ দোষও ধরতে পারবে না। ছেলেটারও তো তখনও কাঁচা বয়স। টোপ গিলল, মেয়েটা গর্ভবতী হলো। এদান্তে আমি ইচ্ছে করেই দুজনকে রেখে একটু আধটু বাইরে যেতুম, আশেপাশের বাড়িতে।
আধ ঘন্টা 1.5 ঘন্টা বড়জোর। তাই তো যথেষ্ট, কি বলেন? বলে অধিকাংশ দন্তহীন মুখে বীভৎস হাসি হেসে চোখ টিপলেন। আমি এ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বললুম, তারপর? তারপর আমি রণরঙ্গিনী মূর্তি ধরলুম। মেয়ের কানে যাতে ঠিক ঠিক পৌঁছয় সে ব্যবস্থারও ত্রুটি রাখিনি। বেগতিক দেখে ছোড়াটা বিভাকে নিয়ে পালালো। মেয়ে আমার বেশি সুন্দর হতে পারে, তা সেটা তো চাকা হয়ে গেছে। তাছাড়া তার কাছ থেকে তো এমন সেবা পাইনি। এই বলে একটু থেমে বললেন, মেয়ের জ্বালার বেস্তর কারণ। ছেলেটাকে ভালোবাসতো, সে এমন বেইমানি করল, সে জ্বালা তো আছেই। এরপর ঘরে বাইরে যে টিটকিরি শুরু হলো, সেইটাই সইতে পারল না। ওর ছেলে মেয়ে হয়নি? একটা ছেলে, তাকে আগেই ওর এক মেয়ে বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছিল। কিছু টাকা ব্যাংকে আছে বুঝি, তার সুদ ওই বন্ধুর কাছেই যাবে। তবে সেজন্য নয়, আমি শুনেছি, খোঁজ নিয়েছি, সে বন্ধুরও ছেলেপুলে হয়নি, খুব যত্ন করে মানুষ করছে, সত্যি সত্যিই ভালোবাসে। অনেকক্ষণ চুপ করে বসে রইলুম। বয়স্কা ভদ্রঘরের মহিলা প্রতিহিংসায় এমন পিশাচি হতে পারে কখনো ভাবিনি। শুনেও যেন বিশ্বাস হচ্ছে না। শেষ অবধি বলেই ফেললুম, আপনি জেনে শুনে হিসেব করে নিজের মেয়ের এমন সর্বনাশ করলেন? কেন করব না গো বলাই বাবু? বৌদি যেন বোমার মতো ফেটে পড়লেন। মনে হয় নিজের বিবেকও পীড়া দিচ্ছিল। তার সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত, বোধহয় ভীতও হয়ে পড়েছেন। এ জবাব সেই বিবেককেই। বললেন, আমি ওই মেয়ের জন্য কি না করেছি। ছেলের দিকে কখনো তাকাইনি, নিজের স্বামীর কথাও ভাবিনি। সেই মেয়ে যদি আমাকে ছেঁড়া জুতোর মতো ফেলে চলে যায়, আমি তার শোধ নেব না? আমি কি ঘরে বাইরে কম অপমান সহ্য করেছি? কম টিটকিরি সইতে হয়েছে আমাকে? আমাকে নিজের বয়স দেখিয়েছিল, আইনে কোনো বাধা দিতে পারবে না। এই তো তার অবস্থা, তাই নয় কি? আবার বলেছিল কিছু কিছু টাকা পাঠাবো, তাহলেই তো হলো। জুতো মেরে গরুদান। আমি ওর টাকার পিত্তাসী, সেই জন্য অমন করে মানুষ করেছিলাম। কখন একটা কম দামি শাড়ি কি খোলা জামা পরতে দিইনি। তার এই প্রতিফল? বেশ করেছি, শোধ নিয়েছি, কাঁটা দিয়ে কাঁটা তুলেছি, ওরই মন্তরে ওকে জব্দ করেছি। সাপকে লাথি মারলে সে কি ছেড়ে কথা কইবে? ফিরে ছবল দেবে না? তোমরা বলবে, তুমি কি সাপ? হ্যাঁ, তাই, সব মেয়ের মধ্যেই সাপ একটা লুকিয়ে থাকে। বলতে বলতেই তার সেই জ্বলন্ত চোখের কুল ছাপিয়ে জল ঝরে পড়ল। তিনি ছুটে বাইরে চলে গেলেন। গল্পের সুর অডিও বুক চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি ছোট গল্প, বেলকুড়ির মা। আর গল্প পাঠে বরাবরের মতোই আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নূপুর। আর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।